সো ভেক্টর জিনিসটা তো আমরা বুঝতেই পারছি যে ভেক্টর জিনিসটা আসলে কি। এখন কথা হচ্ছে ধরো ভেক্টরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা হচ্ছে যে মানের সাথে অবশ্যই আমাকে দিকটাও খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর হচ্ছে আরেকটা জিনিস, ধরো আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এরকম একটা যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এ বি সি। এখন এই যে আমি বিসি ভেক্টর, বিসি একটা ভেক্টর নিচ্ছি, ধরো বিসি একটা ভেক্টর নিচ্ছি যেটার একটা দিক আমি দিয়ে দিলাম, এটা বি থেকে সি এর দিকে যাচ্ছে, অর্থাৎ বাম থেকে ডান দিকে যাচ্ছে। এখন এই বিসি ভেক্টরের ধারক রেখা কোনটাকে বলে? ধারক রেখা মানে কি কেউ বলতে পারি আমরা? ধারক রেখা বলতে কি বোঝায়? আমরা কি কেউ বলতে পারি যে ধারক রেখা বলতে কি বোঝায়? নো স্যার, কেউ বলতে পারি না। ধারক রেখা বলতে মূলত বোঝানো হয় যে এই ভেক্টরটা যে রেখার মধ্যে আছে, বিসি ভেক্টরটা কোন রেখার মধ্যে আছে? বিসি রেখার মধ্যে আছে। তো বিসি ভেক্টরের ধারক রেখা তো বিসি হবে, তাই না? এটা তো এবি হবে না। ধারক রেখা মানে কি, কথাটার মিনিংটা কি আসলে? এই কথাটার মিনিংটা হচ্ছে যে এই ভেক্টরটা যে রেখায় অবস্থিত। এখন এই বিসি ভেক্টরটা কোন রেখায় অবস্থিত? আমার বিসি রেখায় অবস্থিত, তাহলে বিসি ভেক্টরের ধারক রেখাটা কি হবে? আমার বিসি হবে। আচ্ছা, ম্যাথ করতে করতে এটার কিছু রুলস আছে, বেসিক কিছু রুলস আছে, সেগুলো আরো কিছু রুলস আছে, সেগুলো আমি দেখাই দিচ্ছি। আপাতত মূল যে রুলসটা আমাকে জানতেই হবে, যে রুলসটা না জানলেই না, সেটা হচ্ছে যোগের ফর্মুলাটা আর বিয়োগের ফর্মুলাটা। আমরা কখন যোগের ফর্মুলাটা ইউজ করব আর কখন বিয়োগের ফর্মুলাটা ইউজ করব। যেহেতু আমি দেখতেই পাচ্ছি এটা একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের মধ্যে যখন আমি এর আগেও বলছিলাম, যখন ভেক্টরগুলি একদিকে যায়, ভেক্টরগুলি একদিকে যায় বলতে দেখতেই পাচ্ছ এখানে বি থেকে সি এর দিকে প্রথমে গেল ভেক্টরটা, এরপর আবার সি থেকে এ এর দিকে গেল। যদি দুইটা ভেক্টর এরকম একদিকে যায়, মানে একটা বিন্দু হয়ে, মানে বি থেকে সি হয়ে এতে গেল, তো যদি এমন ভাবে দুইটা ভেক্টর যায় পরপর বা একই দিকে, তখন সেই ক্ষেত্রে যোগের সূত্রটা আসে। এখন যোগের সূত্রটা যে আসে, আমার এবি ভেক্টরের চিহ্নটা কিন্তু আমি দেই নাই, যে এবি ভেক্টরের চিহ্নটা কোন থেকে কোন দিকে যাচ্ছে, এ থেকে বি এর দিকে আসতেছে না বি থেকে এর দিকে আসতেছে। এটা বোঝার একটা ওয়ে আছে, একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? আমি বোধহয় এর আগে তোমাদেরকে বলছিলাম যে যোগের সময় আদিবিন্দু আগে নিতে হয় আর বিয়োগের সময় প্রান্ত বিন্দুকে আগে নিতে হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যোগের সময় আদিবিন্দু আগে নিতে হয়। তো আমি যদি আদিবিন্দুর কথা হিসাব করি, এখন আদিবিন্দু আর প্রান্ত বিন্দু এটাকে আমি কিভাবে, আদিবিন্দু আর প্রান্ত বিন্দু এটাকে আমরা কিভাবে কাউন্ট করব বা কিভাবে আমরা এটা বুঝবো, সেটা বোঝার জন্য একটা ওয়ে আছে বা একটা রুলস আছে। রুলসটা কি? ধরো আমি বিসি ভেক্টর নিচ্ছি আর কি নিচ্ছি, সিএ ভেক্টর নিচ্ছি। এখন এই যে বিসি ভেক্টর আর সিএ ভেক্টর তুমি নিলা, স্টার্ট হচ্ছে কোন জায়গা থেকে? বি বিন্দু থেকে স্টার্ট হচ্ছে। যে বিন্দু থেকে স্টার্ট হচ্ছে সেই বিন্দুটাকে বলা হয় আদি বিন্দু, আর যে বিন্দুকে গিয়ে শেষ হচ্ছে সেই বিন্দুকে বলা হয় প্রান্ত বিন্দু। তো যেহেতু আমার ভেক্টরটা বি থেকে স্টার্ট হয়ে এ তে গিয়ে থামতেছে, তার মানে আমি বি কে বলবো আদি বিন্দু আর এ কে বলবো প্রান্ত বিন্দু। এখন আমি একটু আগে বলছি যে যোগের সময় আদি বিন্দুকে আগে নিতে হয়, তাহলে এখানে মানে ফর্মুলাটা বা এটার ইকুয়েশনটা কি রকম আসতেছে? ইকুয়েশনটা আসবে এরকম: বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর ইজ ইকুয়াল টু ডেফিনেটলি বিএ ভেক্টর। ডেফিনেটলি বিএ ভেক্টর হতে হবে, কারণ যোগের সময় আদি বিন্দু আগে নিতে হবে। কেউ যদি তুমি এ বি মানে এরকম বি থেকে সি এর দিকে একটা চিহ্ন দাও, সি থেকে এর দিকে একটা চিহ্ন দাও, এখন এই এ বির চিহ্নটা যদি কেউ এ থেকে বি এর দিকে দেয় তাহলে কিন্তু হবে না। এটা একটা নির্দিষ্ট রুলস আছে, ভেক্টরের চিহ্ন বসানোর একটা নির্দিষ্ট রুলস আছে, সেই রুলস অনুসারে বসাতে হবে। সেই রুলস অনুসারে বসাতে গেলে আমি লিখবো বিএ ভেক্টর, এটাকে এবি ভেক্টর চাইলে কিন্তু লেখা যাবে না। অর্থাৎ ভেক্টরটা যাচ্ছে আমার বি থেকে এর দিকে। আচ্ছা গেল। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ধরো আমার আছে বিএ ভেক্টর। এখন আমার আসলে ক্যালকুলেশন মেলানোর জন্য বা ইকুয়েশন মেলানোর জন্য বিএ ভেক্টর থেকে আমার এবি ভেক্টরে কনভার্ট করতে হবে। বিএ ভেক্টর থেকে যখন আমি এবি ভেক্টরে কনভার্ট করতে যাব, মানে এই বিএ ভেক্টরকে যখন আমি এবি ভেক্টর লিখতে যাব, উল্টা করে যখন লিখতে যাব, তখন এটা সাইন চেঞ্জ করে লিখতে হয়। সাইন চেঞ্জ করে বলতে এখানে বিএ ভেক্টরের সাইনটা প্লাস আকারে আছে, সো এটাকে আমার ডেফিনেটলি মাইনাস বানিয়ে দিতে হবে। এটা হচ্ছে রুলস। যখন চিত্রের মধ্যে ভেক্টরের চিহ্নটা কোনো একটা নির্দিষ্ট দিকে দেওয়া থাকবে, ওই ভেক্টরটাকে যদি তুমি উল্টা করে কোনো কারণে লিখতে চাও বা কোনো প্রয়োজন হয় কখনো লেখার, সেটা রুলস হচ্ছে সাইন চেঞ্জ করে লিখতে হয়। যদি এটা প্লাসে প্লাসে থাকতো
আমি এটাকে মাইনাস বানিয়ে দিতাম, এটা মাইনাসে থাকলে আমি এটাকে প্লাস বানিয়ে দিতাম। এইভাবে কিন্তু আমি চাইলে প্রত্যেকটাকে চেঞ্জ করতে পারি। এখানে প্লাস সি এ ছিল, সি এটাকে কিন্তু আমি চাইলে মাইনাস এসি বানাইতে পারি বা মাইনাস এসি লিখতে পারি। আবার এখানে বিসি ভেক্টর ছিল, এটাকে চাইলে কিন্তু আমি মাইনাস সিডি ভেক্টর লিখতে পারি। অর্থাৎ যে কোনো ভেক্টরকে উল্টা দিক থেকে লিখতে গেলে চিহ্ন চেঞ্জ করে লিখতে হয়, এক কথা শেষ। আচ্ছা, এইটুকু একটু আমরা তুলে নিব সবাই। এখন আসেন, যদি বিয়োগের রুলস আমরা ইউজ করি ওই আগের মতোই, ধরো আমি ওই একটা চিত্র দিয়েই বুঝাচ্ছি। এবিসি নিলাম, এবিসি নেওয়ার পরে বিয়োগের সূত্রটা আমরা মানে কখন ইউজ করি? বিয়োগের সূত্র আমরা নরমালি ইউজ করি যদি একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর দুই দিকে মুভ করে। আমি আবার বলছি, যদি একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর দুই দিকে মুভ করে তখন আমরা বিয়োগের সূত্রটা ইউজ করব। এখন বি বিন্দু থেকে যদি আমার একটা ভেক্টর সি এর দিকে যায়, বি বিন্দু থেকে যদি আরেকটা ভেক্টর এ এর দিকে যায়, আমি দেখতে পাচ্ছি বি থেকে একটা যাচ্ছে সি এর দিকে, বি থেকে একটা যাচ্ছে এ এর দিকে। আচ্ছা, তখন সেই ক্ষেত্রে আমি কি করব? তখন সেই ক্ষেত্রে আমি বিয়োগের ফর্মুলাটা নিয়ে আসব। এখন আমি যে বিয়োগের ফর্মুলাটা আনবো, বিয়োগের ফর্মুলা আনতে গেলে এইটার চিহ্নটা আমি কিভাবে দিব? এটার চিহ্নটা দিতে গেলে একটু আগে বোধহয় আমি আপনাদেরকে বলছিলাম যে এটার চিহ্নটা আপনি কিভাবে দিবেন। কোন বিন্দু আগে নিতে বলছিলাম? আদি। আদি। ধরো আমি লিখলাম এরকম বিসি ভেক্টর মাইনাস বিএ ভেক্টর। এখন তাহলে চিহ্নটা আমরা কোন 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 দিক থেকে কোন দিকে দিব? এ থেকে সি এর দিকে দিব না সি থেকে এর দিকে দিব? স্যার এ থেকে সি। এ থেকে সি এর দিকে দিব। আচ্ছা, তো বিসি ভেক্টর মাইনাস বিএ ভেক্টর যদি তুমি লিখো, সেই ক্ষেত্রে এই বিসি ভেক্টরের সিটা কি বোঝাচ্ছে? আদি বোঝাচ্ছে, আর এটা কি বোঝাচ্ছে? প্রান্ত বোঝাচ্ছে। এখন আমরা বোধহয় বলছিলাম যে বিয়োগের সময় প্রান্ত বিন্দু আগে নিতে হয়, এটা কি বলছিলাম? জি স্যার। বিয়োগের সময় প্রান্ত বিন্দুকে আগে নিতে হয়। এখন আদি বিন্দু প্রান্ত বিন্দুর হিসাবটা আমরা কেমনে করব? আমি বিসি থেকে বিএ মাইনাস করতেছি, যেহেতু বিসি থেকে আমি বিএ মাইনাস করতেছি, বিসি ভেক্টর থেকে যেহেতু আমরা বিএ ভেক্টরকে মাইনাস করছি, তার মানে এই সিটা হবে আমার আদি আর এই এটা হবে আমার প্রান্ত। তাহলে এখন রুলস হচ্ছে কি, প্রান্ত বিন্দু থেকে আদি বিন্দুর দিকে যেটা হয়, তার মানে আমি ডেফিনেটলি এ থেকে সি এর দিকে যাব, অর্থাৎ আমার রেজাল্টটা হবে এসি ভেক্টর। কিন্তু যদি আমরা এটাকে এইভাবে না করে ওইভাবে করতাম, মানে ধরো বি এটা আমি আগে নিলাম, বিএ ভেক্টরটাকে ধরো আমি আগে নিলাম আর বিসি ভেক্টরটাকে ধরো আমি পরে নিলাম, আমার ক্যালকুলেশন মিলানোর জন্য বা আমার প্রশ্ন যেটা চাইবে সেটা মিলানোর জন্য আমি এরকম চেঞ্জ করতেই পারি। আচ্ছা, যদি চেঞ্জ করি সেই ক্ষেত্রে আমার চিহ্নটা কোন দিক থেকে কোন দিকে যাবে? তখন আমার এই এ বিন্দুটা কি বিন্দু হবে? আদি বিন্দু হবে। প্রান্ত। এ বিন্দুটা হবে আদি বিন্দু, আদি। আর সি বিন্দুটা হবে আমার প্রান্ত বিন্দু। তখন সেই ক্ষেত্রে কিন্তু আমার চিহ্নটা উল্টা দিকে হয়ে যাবে। উল্টা দিকে বলতে সি এ ভেক্টর হয়ে যাবে। তখন আর আমি এসি ভেক্টর লিখবো না, তখন আমি সি এ ভেক্টর লিখবো। কারণ কি, আমরা তো বলছি যে প্রান্ত বিন্দুকে আগে নিতে হয় বিয়োগের সময়। সো বিসি বিএ থেকে যদি তুমি বিসি মাইনাস করো, বিএ থেকে যদি বিসি কে মাইনাস করো, তোমার প্রান্ত বিন্দু কোনটা দাঁড়াচ্ছে? সি বিন্দুটা প্রান্ত বিন্দু দাঁড়াচ্ছে। তো তুমি ডেফিনেটলি সি বিন্দুটাকে আগে নিবা, তার মানে এটাকে তুমি সি এ ভেক্টর লিখতে পারো। ওকে, এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? দেখেন এই উদাহরণ 2 এর প্রশ্নটার মধ্যে কি বলছে? এবিসিডি একটি সামান্তরিক যার কর্ণদ্বয় এসি ও ভিডি। আচ্ছা, এখন এসি ভেক্টর এবং ভিডি ভেক্টরকে এবি এবং এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে। আবার এবি এবং এডি ভেক্টরকে এসি এবং ভিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে। আচ্ছা, এবিসিডি একটা সামান্তরিক আঁকেন। নরমালি যে কোনো একটা এবিসিডি সামান্তরিক আঁকবেন। আঁকলাম। আঁকার পরে কি করতে বলছে? নামকরণটা করবেন নিচের দিক থেকে এ বি সি ডি করলাম। তারপরে কি বলছে? এসি ভেক্টর এবং বিডি ভেক্টরকে, এসি ভেক্টর এবং বিডি ভেক্টরকে, মানে এ থেকে সি এর দিকে চিহ্নটা হবে, বি থেকে ডি এর দিকে চিহ্নটা হবে। আমি এসি আর বিডি যোগ করে দেই। এখন এ থেকে সি এর দিকে একটা চিহ্ন দিলাম আর বি থেকে ডি এর দিকে একটা চিহ্ন দিলাম। আচ্ছা, এসি ভেক্টর আর বিডি ভেক্টরকে বলছে এবি এবং এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো, এবি এবং এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। যেহেতু এবি ভেক্টর বলছে তার মানে এ থেকে বি এর দিকে চিহ্নটা যাবে আর এ থেকে ডি এর দিকে চিহ্নটা যাবে। প্রশ্ন অনুসারে চিত্রটাকে ড্র করে নিতে হবে। প্রশ্নের মধ্যে যে জিনিসগুলি বলা আছে
সেই জিনিসগুলি অনুসারে আমাকে চিত্রটা আঁকতে হবে। চিত্রটা আপনাকে এঁকে দেওয়া থাকবে না, আপনাকে শুধু প্রশ্ন দেওয়া থাকবে, আপনি চিত্রটা নিজে আঁকবেন এবং চিত্রের ভিতরে দিকের মানে দিকগুলা, ভেক্টরের যে দিকগুলো সেই দিকগুলি বসাবেন ঠিক প্রশ্নের মধ্যে যে দিকগুলি বলা আছে সেই দিকগুলি অনুসারে। আচ্ছা, বসালাম এসি এবং বিডি ভেক্টরকে এবি আর এডি। আমাদের এই প্রথম প্রশ্নের চিহ্ন বসানো শেষ। এর পরের মধ্যে আবার কি বলছে, এবি এবং এডি ভেক্টরকে, এবি এবং এডি ভেক্টরকে এসি এবং বিডির মাধ্যমে প্রকাশ করতে, এসি এবং বিডির মাধ্যমে প্রকাশ করতে। হ্যাঁ, চিহ্ন আমাদের সব দেওয়া শেষ। তাইলে এবার আমরা শুরু করছি ক নাম্বারটা। ক নাম্বার প্রশ্নটা ছিল এসি ভেক্টর আর একটা কি ভেক্টর, বিডি ভেক্টর। ইডি এই দুইটা ভেক্টর থেকে আমার কিসের কি বানাইতে বলছে, এবি আর এডি, স্যার এবি ভেক্টর আর এডি ভেক্টর। আচ্ছা, অর্থাৎ এই দুইটা ভেক্টর থেকে আপনাকে এই দুইটা ভেক্টরে যেতে হবে। তো এই দুইটা ভেক্টর থেকে আমরা ওই দুইটা ভেক্টরে কিভাবে যাব, যে কোনো ভাবে গেলে তো আর হবে না, আমাদের একটা নির্দিষ্ট রুলস আছে, সেই রুলস অনুসারে যাব। আমরা যদি এ সি ডি ত্রিভুজ একটা কল্পনা করি, এ সি ডি, এটাকে যদি আমি একটা ত্রিভুজ কল্পনা করি, ত্রিভুজ এ সি ডি এ ভেক্টর যোগের সূত্রানুসারে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে, এভাবে লিখবো, সূত্রানুসারে না, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে। তা আমরা যদি এসিডি, দেখতেই পাচ্ছ এসিডি উপরের দিকে যে ত্রিভুজটা পাচ্ছ, ওই উপরের দিকে এসি কর্ণের উপরের দিকে যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটাকে বোঝাচ্ছে। এখন এই উপরের ত্রিভুজটার মধ্যে যদি আমি, উপরের ত্রিভুজটার মধ্যে যদি আমি ভেক্টর যোগের সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিভাবে আসলে সূত্রটা আসবে? আমি দেখতে পাচ্ছি এটার মধ্যে এসিডি ত্রিভুজের যে তিনটা বাহু আছে, তিনটা বাহুর মধ্যে একটা বাহুর চিহ্নটা আমার কাছে নাই। তো চিহ্ন না থাকলে কিন্তু আমি করতে পারবো না, আমাকে চিহ্নটা দিয়ে নিতে হবে। চিহ্নটাকে আমরা কিভাবে দিব? যেহেতু এবি ভেক্টর আর এবি আর ডিসিটা দুইটা সমান এবং সমান্তরাল হওয়ার কথা, সেই সেন্স থেকে এ থেকে বি এর দিকে চিহ্নটা দেওয়ার কারণে আমি ডি থেকে সি এর দিকে চিহ্নটাকে দিব। তো এইবার যদি আমি ভেক্টর যোগের সূত্রটাকে অ্যাপ্লাই করি, ভেক্টর যোগের সূত্রকে যদি আমি অ্যাপ্লাই করি, দেখো এ বিন্দু থেকে ডি বিন্দু হয়ে সি তে গেছে। আমি আবারও বলছি, এ থেকে ডি তে একটা ভেক্টর গেছে, আবার ডি থেকে সি তে একটা ভেক্টর গেছে। তাহলে এটার মধ্যে যদি আমি যোগের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাচ্ছি? এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর। এই লাইনটা বুঝতে কারো কোনো অসুবিধা তো নাই না? নো স্যার। আচ্ছা, এখন আমি তো আমার প্রশ্নে বলা আছে যে এসি আর বিডি থেকে এবি আর এডি তে যেতে। আচ্ছা, সো এবি আর এডি তে যেতে, এখানে এডি তো আছেই কিন্তু এবি নাই, আমার এবিটাকে আনতে হবে। আচ্ছা, আমরা কেমনে আনবো? দেখেন, এই যে আমরা লিখছি এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর, এই ডিসি এর পরিবর্তে কি অন্য কিছু লেখা যায়? ডিসি ভেক্টরের পরিবর্তে কি আমরা অন্য কিছু লিখতে পারি? স্যার এবি ভেক্টর। হ্যাঁ, ডিসি ভেক্টরের পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি এবি ভেক্টর। সো আমরা পাচ্ছি এমন এডি ভেক্টর প্লাস এবি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর, আমরা এমনটা পাচ্ছি। এবার আসেন, মিউট করা নেই কারা, একটু মিউট করে রাখি আমরা, যারা মিউট করে তারা একটু মিউট করে রাখি। আচ্ছা, এবার আসেন, আবার যদি আমরা আরেকটা যে ত্রিভুজ আছে ওই ত্রিভুজটার মধ্যে যদি আলোচনা করি, অর্থাৎ ত্রিভুজ এ বিডি, এ বি ডি, অর্থাৎ বিডি কর্ণটা যে ত্রিভুজটা উৎপন্ন করতেছে, আমি এই পাশে ছোট করে দিচ্ছি, ত্রিভুজ এ বি ডি। এখন এই ত্রিভুজের মধ্যে যদি আমরা ভেক্টর যোগের সূত্রটাকে অ্যাপ্লাই করতে যাই, তাহলে আমরা আসলে কি পাচ্ছি? এ থেকে বি হয়ে ডি তে গেছে, তার মানে এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু এডি ভেক্টর, আমরা এমন পাচ্ছি। এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু এডি ভেক্টর। সো এখান থেকে কিন্তু লেখাই যায় যে বিডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। নরমাল বীজগাণিতিক ক্যালকুলেশন যেভাবে করে, সেই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এভাবে লিখতে পারি যে বিডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। আই থিংক আমাদের প্রশ্নে যেটা চাইছে সেটা অলরেডি বের হয়ে গেছে। প্রশ্নটাই বলছে এসি আর বিডি ভেক্টরকে,
এই এসি ভেক্টরকেও তুমি এবি এবং এডি তে প্রকাশ করবা, আবার বিডি কেও এবি আর এডি তে প্রকাশ করবা। মাহি বুঝছো? স্যার আমি আরেকবার স্যার বলছি, তাহলে তো একটু ওয়েট। এসি একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা এবি এবং এডি এই দুইটা ভেক্টরে প্রকাশ করব, মানে এসি থেকে তুমি এই দুটাতে যাবা। আবার বিডি একটা ভেক্টর, এই ভেক্টরটাকেও তুমি এবি এবং এডি তে প্রকাশ করবা। উভয় ভেক্টরকে, এই দুইটা ভেক্টরকেই এই দুইটা ভেক্টরে প্রকাশ করতে হবে। হ্যাঁ আমি বলো কি বলতে নিয়েছো? স্যার ওখানে আপনি যে করছেন স্যার এডি প্লাস জিসি, এডি ভেক্টর প্লাস জিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর, তারপরের লাইনটা তারপরে স্যার আরেকটা লাইন হবে না স্যার, এডি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর? না আমার দরকার কি, আমাকে তো প্রশ্নে বলছে এসি কে এবি আর এডি তে বানাতে। তো আমি যে ইকুয়েশনটা পাইছি সেই ইকুয়েশনের মধ্যে আমার নাই কি, আমার তো এসি ইকুয়াল টু আছেই। তো এই এসি ইকুয়াল টু কি, এসি ইকুয়াল টু কি বের করতে হবে, এবি আর এডি বের করতে হবে না? তোমার কাছে তো এডি আছেই, তার মানে তুমি জিসি কে শুধু এবি তে কনভার্ট করলেই হয়ে যাচ্ছে। তুমি আবার ইন্টারচেঞ্জ কেন করতে যাবা, এক পাশ থেকে আরেক পাশে কেন নিতে যাবা? আমি যদি ডিসির জায়গায় এবি বসায় দেই তাইলে তো আমার প্রশ্নের কথাটা চলে আসছে। প্রশ্নে আমাকে এসি ভেক্টরকে এই দুইটা ভেক্টরে প্রকাশ করতে বলছে, তো এই ডিসির জায়গায় এবি লিখলেই তো তোমার প্রকাশ হয়ে যাচ্ছে। তুমি কেন আবার চেঞ্জ করতে যাবা? চেঞ্জ করার তো কোনো দরকার নেই। স্যার তাহলে যে আমরা স্যার ত্রিভুজ এবিডি এর বেলায় স্যার চেঞ্জ করছি স্যার, ইন্টারচেঞ্জ করছি, হ্যাঁ। ওইটা কেন করছি স্যার? প্রশ্নটা খেয়াল করো, এই যে বিডি ভেক্টর ছিল, বিডি ভেক্টরকে তোমার এবি এবং এডি তে কনভার্ট করতে বলছে। তো তোমার এবিডি ত্রিভুজের মধ্যে যদি ভেক্টর যোগের সূত্রটা তুমি অ্যাপ্লাই করো, তুমি কি পাচ্ছ? এবি প্লাস বিডি ইকুয়াল টু এডি পাচ্ছ না? তো তোমার তো বিডি ভেক্টরকে, এই যে বিডি ভেক্টর থেকে এই ভেক্টরে, এই দুইটা ভেক্টরে যেতে হবে। আমি যদি বিডি ভেক্টর থেকে এই দুইটা ভেক্টরে যেতে চাই, বিডি ভেক্টর থেকে যদি আমি এই দুইটা ভেক্টরে যেতে চাই, তাহলে কি করতে হবে? বিডিটাকে আমার এক পাশে রাখতে হবে আর ওই দুইজনকে আরেক পাশে নিতে হবে, তাই না? আমার তো প্রশ্ন তাই বলছে যে বিডি কে এবি আর এডি তে কনভার্ট করো। তো বিডি কে যদি তুমি এবি আর এডি তে কনভার্ট করতে যাও, তোমার এই এবি কে আর এডি কে এক পাশে নিতে হবে আর বিডি কে আরেক পাশে জি রাখতে স্যার হবে। বুঝছি স্যার, বুঝছি স্যার। স্যার আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো। স্যার আমি কি যদি চাই তাহলে বিয়োগ বিধিতেও করতে পারি? ডেফিনেটলি, কেন পারবা না? স্যার তখন কি আমার দুইটাতেই বিয়োগ বিধি ইউজ করতে হবে? না, দুইটাতেই করতে হবে এমন কোনো রুলস নেই। তুমি তোমার যেটাতে দরকার, যেমন এই ম্যাথটা, এটা কিন্তু আমরা সরাসরি বিয়োগের বিধি অ্যাপ্লাই করলেও হতো, তাই না? জি স্যার। যোগের সূত্র থেকেই কিন্তু আসলে বিয়োগের সূত্রটার উদ্ভব হয়েছে। তো একটা আরেকটার সাথে আসলে রিলেটেড, একটা আরেকটার সাথে সম্পূর্ণভাবে রিলেটেড। ওকে, আর কারো কোনো কোশ্চেন? এনিবডি এলস? নেই, কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা পরেরটা চলে যাচ্ছি। চিত্রটা থাক, আমরা তো এই চিত্র থেকেই কাজ করব। এর পরেরটার মধ্যে আমাদেরকে কি বলছিল? তার পরেরটার মধ্যে আমাদেরকে বলছিল এবি এবং এডি ভেক্টরকে, এবি এবং এডি ভেক্টরকে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। এবি ভেক্টরকে এসি আর বিডি তে কনভার্ট করতে বলছে, এসি আর বিডি তে কনভার্ট করতে বলছে। আবার এডি ভেক্টরকেও এসি আর বিডি তে কনভার্ট করতে বলছে। যেহেতু একসাথে লিখতে গেলে অনেকের প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, তো আমি আপনাদেরকে ভেঙেই দেখাচ্ছি। খ নাম্বারটা, উদাহরণ 2 এর খ নাম্বারটা, এটা এবি কেও আপনার বলছে এসি এবং বিডি তে কনভার্ট করতে, আবার এডি কেও বলছে এসি এবং বিডি তে কনভার্ট করতে। আচ্ছা, তো এইখানে প্রথমে আমরা যে ত্রিভুজটা নিব সেটা হচ্ছে ত্রিভুজ এ ও বি। ত্রিভুজ এ ও বি, এ ও বি যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখেন এ ও বি ত্রিভুজের মধ্যে, আচ্ছা তার আগে আরেকটা জিনিস আমরা তো জানি যে কি বলে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তো যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে কি মাঝখানে যদি আমি একটা বিন্দু দিয়ে দেই, তাহলে এই পার্টটা এও পার্টটা ওসি পার্টটা সমান হবে, আবার বিও পার্টটা জিও পার্টটা কি হবে, সমান হবে। এখন আমরা তাহলে যদি ওই ত্রিভুজটা নেই যে ত্রিভুজটা আমাদের দরকার, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজের মধ্যে যদি তুমি ভেক্টর যোগের সূত্রটাকে অ্যাপ্লাই করো, তুমি কি পাচ্ছ?
এই ত্রিভুজের মধ্যে যদি আমরা ভেক্টর যোগের সূত্রটাকে অ্যাপ্লাই করি আমরা বোধহয় এরকম পাচ্ছি এবি ভেক্টর প্লাস বিও ভেক্টর ইজ ইকুয়াল টু এও ভেক্টর, তাই না? এমনটা পাচ্ছি না? ওকে, আমাদের নরমাল সূত্র অনুসারে আমরা যদি ত্রিভুজ এ ও বি এর ভিতরে ভেক্টর যোগের সূত্রটাকে অ্যাপ্লাই করি তাহলে আমরা এরকম পাচ্ছি এবি ভেক্টর প্লাস বিও ভেক্টর ইকুয়াল টু এও ভেক্টর। কিন্তু যদি তুমি বি থেকে ওর দিকে ভেক্টর সাইনটা দাও তাহলে হয়তো ক্যালকুলেশনের ভিতরে কোনো একটা জায়গায় গন্ডগোল লাগবে। এই কারণে এখানে আমরা ও থেকে বি এর দিকে ভেক্টরের চিহ্নটাকে চেঞ্জ করে তারপরে এটাকে ক্যালকুলেট করব। ও থেকে বি এর দিকে যদি ভেক্টরের চিহ্নটাকে দেই সেক্ষেত্রে কিন্তু তোমার ইয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার বের হলো কে? সবাই কি শুনতে পাচ্ছ কথা? স্যার রিপন। আচ্ছা স্যার এখানে আমরা যদি কি বলে কি যদি বলছিলাম বি থেকে ওর দিকে যদি আমরা ভেক্টরের চিহ্নটাকে দিয়ে এটাকে ক্যালকুলেশন করি তাইলে হয়তো বা আমাদের প্রশ্নের অ্যানসারে মিলবে না। মানে যেই প্রশ্নটা চাইছে এবি কে এসি এবং বিডি তে কনভার্ট করতে বলছে এবং এডি কে এসি এবং বিডি তে কনভার্ট করতে বলছে, হয়তো বা আমরা ওটা মিলাতে পারবো না। সেই জন্য দেখো বইতে যে কাজটা করছে ও থেকে বি এর দিকে ভেক্টরের সাইনটাকে দিয়ে করছে। আচ্ছা, তো ও থেকে যদি আমি বি এর দিকে ভেক্টরের সাইনটাকে দেই তখন কিন্তু আমার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন ইকুয়েশনটা এরকম থাকতেছে না, তখন ইকুয়েশনটা কি হচ্ছে রাহাত? স্যার AO প্লাস OB ইকুয়াল টু AB ভেক্টর। আচ্ছা, AO ভেক্টর প্লাস OB ভেক্টর ইজ ইকুয়াল টু AB ভেক্টর হয়ে যাচ্ছে। এখন আসেন ওই যে একটু আগেই বলছিলাম সামুদ্রিক কর্ণদ্বয় একটা রেখাকে সমদ্বিখণ্ডিত করে, তাইলে ওই সেন্সে আমরা AO ভেক্টরকে কি বলতে পারি? AO ভেক্টরটা কি কার অর্ধেক? AC ভেক্টরের অর্ধেক? OC না AC? আমি বলেছি কার অর্ধেক? AO ভেক্টরটা কার অর্ধেক? AO ভেক্টর কি এই টোটালটার অর্ধেক না? জি স্যার। এই কর্ণ এবং এই কর্ণ কি হচ্ছে এইদিকে আর এইদিকে সমান সমান দুটো অংশ ক্রিয়েট করতেছে না? তো সমান সমান দুটো অংশ ক্রিয়েট করলে কি হবে? এইটুকুকে আমি কি বলতে পারি? টোটালটার অর্ধেক বলতে পারি। তার মানে AO ভেক্টরকে আমি বলতে পারি হাফ অফ AC ভেক্টর। আচ্ছা, আরেকটা আছে কি OB ভেক্টর। OB ভেক্টরটাকে কি বলা যায়? OB ভেক্টরটাকে বলা যায় হাফ অফ DB ভেক্টর। আচ্ছা, হাফ অফ ডিবি ভেক্টর। আর এই পাশে যেটা ছিল এবি ভেক্টর ছিল, এবি ভেক্টরটাকে আমরা এবি ভেক্টরই রাখি, ওটার কোনো কাজ করার দরকার নেই আপাতত। এখন আসেন আমাদের প্রশ্নে বলছে কি এবি ভেক্টরটাকে এসি এবং বিডি তে কনভার্ট করতে, এবি ভেক্টরটাকে এসি তে আর বিডি তে কনভার্ট করতে, কিন্তু আমরা বিডি কে বানায় ফেলছি ডিবি। তো বিডি কে যদি ডিবি বানায় ফেলি আমার প্রশ্নে যেটা চাইছে সেইটাতে কনভার্ট করতে গেলে আমার এই সাইনটাকে কি করে দিতে হবে? জাস্ট চেঞ্জ করে দিলেই আমি এটাকে কনভার্ট করে ফেলতে পারতেছি, বিডি তে নিয়ে যেতে পারতেছি। এখন দেখেন এবি ভেক্টরটাকে এসি এবং বিডি তে কনভার্ট করতে বলছে, তাহলে এবি ভেক্টর ইকুয়াল টু এসি আর বিডি তে কিন্তু কনভার্ট হয়ে গেল। বুঝতে পারছি কি আমরা? যে জিনিসটা সোজা পথে গেলে সোজা হবে তাহলে শুধু শুধু জিলাপির মতো ঘোরানো কি দরকার? এবি ভেক্টর প্লাস বিও ভেক্টর ইজ ইকুয়াল টু এও ভেক্টর। আমরা যদি যেভাবে চিহ্ন ছিল ওইভাবে যদি কল্পনা করি তাহলে ওই সেন্স থেকে আমাদের এরকম ইকুয়েশন দাঁড়াচ্ছে। কি দাঁড়াচ্ছে? এবি প্লাস বিও ইকুয়াল টু এও। এখন বিওর পরিবর্তে তুমি কি লিখতে পারছো? হাফ বিডি। এওর পরিবর্তে কি লিখতে পারতেছো? হাফ এসি। তো আমি লিখতে পারছি এরকম এবি ভেক্টর ইকুয়াল টু হাফ অফ এসি মাইনাস হাফ অফ বিডি। দুইটাই রাইট, তুমি এমনি করলেও রাইট এমনি করলেও রাইট, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এইভাবে চিহ্নটাকে চেঞ্জ করে নিয়েছিলাম, মানে এইদিকে আমরা চিহ্নটাকে দিয়ে দিয়েছিলাম কেন? জাস্ট ক্যালকুলেশনটাকে অন্যভাবে করার জন্য। একই কথা, যে যেভাবে করো সেভাবে রাইট, জাস্ট নিয়ম বহির্ভূত কোনো কিছু না করলে হলো। আমাকে খেয়াল রাখতে হবে আমার রুলস যেন ব্রেক না করে। কার কোনো কোশ্চেন আছে? স্যার বলো। হ্যালো নিলয় শুনতে পাচ্ছি, বলো। স্যার ওইখানে স্যার ওবি থেকে যে বিয়োগ হলো, স্যার ওইখানে যে ওবি থেকে বিয়োগ হইলো ওইখানে মাইনাস হইলো না কেন?
কোথায় ওবি থেকে বিও হইছে মাইনাস হয় নাই? কোনটা তুমি ওই ফার্স্ট যে AO স্টেপের কথা বলছো না সেকেন্ড স্টেপের কথা বলছো? সেকেন্ড স্টেপ আচ্ছা সেকেন্ড স্টেপের ভিতরে কোন জায়গায় বলো? AB প্লাস BO হ্যাঁ ইজ ইকুয়ালস টু AO। হ্যাঁ স্যার এইখানে আগে ছিল OB হ্যাঁ এখন বিও করছে BO এখন। জায়গায় এখন হ্যাঁ বিও করছে, কেন চিহ্ন চেঞ্জ করি নাই সেটাই তো? জি স্যার এটা তো বিপরীত। আচ্ছা যখন তুমি বিও দিয়ে করতেছো তখন তো তুমি চিহ্নটা কোন দিকে নিয়ে করতেছো? তুমি তো চিহ্নটা দিচ্ছ বি থেকে ওর দিকে। আমি তো তোমাকে এইটাই বললাম এতক্ষণ যে আমরা চাইলে এটার চিহ্ন বি থেকে ওর দিকে নিয়েও করতে পারি, আবার আমরা চাইলে এটার চিহ্নটা ও থেকে বি এর দিকে নিয়েও করতে পারি, দুইটাই করতে পারি। এখন আমরা যখন সেকেন্ড স্টেপটা করব, সেকেন্ড স্টেপটা করছি আমরা কিভাবে? বি থেকে ও এর দিকে নিয়ে। তো এখানে চিহ্ন চেঞ্জের কাহিনী কেন আসবে? আমার চিত্রের সাথে তুমি মিলাও, এ থেকে বি তে গেল, বি থেকে ও জি তে স্যার গেল। বুঝছি। তুমি তো এই ফার্স্ট স্টেপ থেকে কিন্তু সেকেন্ড স্টেপ লিখবা না। ফার্স্ট স্টেপের মধ্যে ছিল চিহ্নটা ছিল ও থেকে বি এর দিকে, চিহ্ন ছিল ও থেকে বি এর দিকে। আর সেকেন্ড স্টেপের মধ্যে আমাদের চিহ্নটা ছিল বি থেকে ওর দিকে। আমরা দুই ভাবেই করতে পারি, ও থেকে বি এর দিকে নিয়েও করতে পারি, বি থেকে ওর দিকে নিয়েও করতে পারি। যখন তুমি এই স্টেপটা করবা তখন চিহ্ন থাকবে ও থেকে বি এর দিকে, আর যখন তুমি এই স্টেপটা করবা তখন চিহ্ন থাকবে বি থেকে ও এর দিকে। নিলয় বুঝতে পারছো? জি স্যার, জি স্যার বুঝতে পারছি। ওকে ও এডিটটা করি নাই আমরা, তাই তো? সো আমরা যখন সেকেন্ডটা করতে যাব, এডি ভেক্টরটা যখন আমরা করতে যাব তখন আমরা কোন ত্রিভুজ নিয়ে আলোচনা করব? এ ও ডি নিয়ে আলোচনা করব। ত্রিভুজ এ ও ডি এ এটা চিহ্নগুলো যেভাবে আছে সেভাবেই ক্যালকুলেট করো। এ ও ডি এই চিত্রটার মধ্যে যদি আমরা মানে ত্রিভুজের মধ্যে আমরা যেভাবে ভেক্টর চিহ্নগুলি আছে ওইভাবে যদি আমরা এটা বসাইতে যাই আমরা কি লিখব? এও ভেক্টর প্লাস ওডি ভেক্টর ইজ ইকুয়াল টু এডি ভেক্টর। পাই গেল? এখন আমাদেরকে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করবা? এও ভেক্টরটাকে কি লেখা যায়? হাফ এসি লেখা যায়। আবার ওডি ভেক্টরকে কি লেখা যায়? ওডি ভেক্টরকে কি লেখা যায়? হাফ অফ বিডি ভেক্টর লেখা যায় ইজ ইকুয়াল টু এডি ভেক্টর। হয়ে গেছে তো মনে হয় না? দেখো তো। হ্যাঁ হয়ে গেছে। স্যার হাফ অফ ডিবি ভেক্টর হবে না স্যার? হ্যাঁ ডিবি কেন হবে? বি থেকে চিহ্নটা কোন দিকে ছিল? ওডি। ওডি মানে কি? ও থেকে ডি এর দিকে না? ও থেকে ডি এর দিকে মানে কি? তুমি নিচ থেকে উপরে যাচ্ছ, তার মানে বি থেকে ডি এর দিকে হিসাব করতে হবে। জি স্যার ঠিক আছে। যখন তুমি ডিও লিখবা, যখন তুমি ডিও লিখবা তখন তুমি কি করবা? ডি থেকে বি এর দিকে হিসাব করবা। মাহি বলো। স্যার এইখানে তো আমার বের করতে বলছে মানে এডি থেকে ভেক্টর ইকুয়াল টু এসি এসি আর আর বিডি। স্যার এইখানে তো আমরা হাফ দিলাম, ওটা ডাজন্ট ম্যাটার। তোমাকে বলছে, আমি বলি তোমাকে বলছে এডি থেকে এই দুইটা ভেক্টর মানে এই ভেক্টরটাকে এই দুইটা ভেক্টরে কনভার্ট করতে। তোমাকে বলে নাই যে এইটা ইকুয়াল টু এই দুইটা ভেক্টরের যোগফল রূপে দেখাইতে বলছে, এরকমটা কিন্তু বলে নাই। তোমাকে বলছে প্রশ্নে এডি ভেক্টরকে তুমি এই দুইটা ভেক্টরের প্রকাশ করবা। এখন এইটা থেকে তুমি এই দুইটা ভেক্টরে যেতে গেলে এখানে হাফ 1/3 1/4 2/4 ডাজন্ট ম্যাটার, যে কোনো কিছু আসতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে যোগ বিয়োগ 1/2 1/3 এগুলা কোনো ম্যাটার না। তুমি জাস্ট দেখবা এডি ভেক্টর থেকে এসি আর বিডি আসছে কিনা। এডি ভেক্টর থেকে যদি আমার এসি আর বিডি আসে দেন ফাইন, ইটস ওকে। জি স্যার বুঝতে এনিবডি এলস? আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নেই? স্যার কখন বুঝবো, কখন কি বুঝটা কি নিতে হবে? এটা তোমাকে প্র্যাকটিসের উপর, এটা তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। কখন কোন ত্রিভুজটা দিবা সেটা তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, তোমার ইমাজিনেশনের উপর ডিপেন্ড করবে। তোমাকে এটা ইমাজিনেশন করে নিতে হবে যে আমি কোন ত্রিভুজটা নিয়ে আলোচনা করলে বা কোন ত্রিভুজটা এখানে ধরলে আমি খুব সহজেই আমি এডি ভেক্টর থেকে এই দুইটা ভেক্টরে কনভার্ট করতে পারবো।
এসি আর বিডি তে কনভার্ট করতে পারবো। তো তুমি তো আর এসি সরাসরি নিবা না, তোমাকে কি করতে হবে তাইলে এসির মধ্যে যে ভেক্টরটা আছে এও ভেক্টরটা। আচ্ছা আবার আরেকটা বলছে কি, একটা বলছে এসি আর একটা বলছে বিডি। তো এসির অর্ধেক হিসাব করলে হচ্ছে আমার এও, বিডি অর্ধেক হিসাব করলে হচ্ছে কি আমার বিও অথবা ওডি। আচ্ছা আর এই পাশে তো ছিল তোমার এডি, মানে এডি তো তোমাকে নিতেই হবে। সো এডি এর সাথে লাগানো যে ত্রিভুজগুলো আছে সেই ত্রিভুজগুলো নিয়ে তুমি আলোচনা করবা। তুমি এটাকে এইভাবে মনে রাখতে পারো, এডি থেকে মানে একটা নিব আমি এডি বাহু, একটা নিব এও বাহু, একটা নিব ওডি বাহু। তাইলে আমার খুব সহজে এসি আর বিডি তে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে আমি ত্রিভুজ নিব কোনটা, এডি এও আর ওডি কে যদি আমি রাখতে চাই আমার ডেফিনেটলি এই ত্রিভুজটাই ধরতে হবে। সেটা তোমার প্র্যাকটিসের উপর এবং তোমার ইমাজিনেশনের উপর ডিপেন্ড করবে। শেষ এটা ডান না সবার? জি স্যার। ওকে জি স্যার, ডান। তাহলে আমরা এর পরেরটা চলে যাচ্ছি, উদাহরণ 3 এ চলে যাচ্ছি। উদাহরণ 3 নাম্বারটা এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা উদাহরণ বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। উদাহরণ 3 এ যেটা আছে সেটা কিন্তু আমরা একটা জ্যামিতিতে করেছিলাম, তাই না? 6.3 এ। জি স্যার, এরকম চিত্র তো ছিল। উদাহরণ 3 এ একই জিনিস, চিত্র ওইখানে যা ছিল এখানেও তাই। বলছে কি ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক। আচ্ছা খুবই ইম্পর্টেন্ট একটা উদাহরণ। উদাহরণ 3, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক। তো প্রথমে একটা ত্রিভুজ এঁকে নাও, ওই চিরাচরিত যে নাম এ বি সি। আমরা একটা ত্রিভুজ নিয়ে নিলাম। এখন বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা, ধরো এবি বাহুর মধ্যবিন্দু রেখে আমরা ধরে নিলাম ডি, আর এসি বাহুর মধ্যবিন্দুকে আমরা ধরে নিলাম সাপোজ ই। আচ্ছা তো এবি বাহুর মধ্যবিন্দু যদি আমার ডি হয় আর এসি বাহুর মধ্যবিন্দু যদি ই হয়, ডি আর ই যোগ করে দাও, দিলাম। প্রশ্নে কি বলছে দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা, দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাটা কি পাচ্ছি আমি, ডি পাচ্ছি। এখন এই ডি বাহুটা তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং তার অর্ধেক হবে। তৃতীয় বাহু কোনটা, আমি এবি আর এসি ধরছি প্রথমে, তাহলে তৃতীয় বাহু কোনটা হচ্ছে আমার, বিসি হচ্ছে। বিসি। তো আমাকে বলছে যে ডিই বাহুটা বিসি বাহুর সমান্তরাল এবং ডিই বাহুটা বিসি বাহুর অর্ধেক, এই প্রুফটা করতে বলছে একদম ফুললি। আমরা 6.3 এর মধ্যে যে জ্যামিতিটা করেছিলাম উপপাদ্যটা ঠিক পুরো হুবহু সেম কোশ্চেন, সেম বিশেষ বিবেচনা হবে। ঠিক আছে, এটা একটা মানে ভেক্টরের প্রমাণ। ভেক্টরের প্রমাণের মধ্যেও কিন্তু আমরা উপপাদ্যের মধ্যে যেরকম স্টেপগুলো নিতাম বিশেষ বিবেচনা, অঙ্কন, প্রমাণ, আমরা এখানেও কিন্তু ওরকম স্টেপ নিয়েই করব। ঠিক আছে, মিউট করে রাখো না কেন, আমরা এখানেও কিন্তু ওরকম স্টেপ নিয়েই করব। সো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, নরমালি একদম নরমাল তুমি উপপাদ্য যেভাবে লিখো ঠিক সেম টু সেম ওয়েতে উপপাদ্যের মতো করে আমরা এখানে একটা বিশেষ নির্বাচনের স্টেপ সাজাবো। তা আমি যদি বিশেষ নির্বাচনের স্টেপটা সাজাই আমরা কি লিখবো, মনে করি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, তারপরে ডি কমা ই যোগ করলাম। তো ডি আর ই যদি আমরা যোগ করি কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে ওই যে আমরা ওই পাশে যেটা লিখছিলাম ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। ডান সমান? কেউ যদি অন্যভাবে চিহ্ন বসাতে চাও বসাতে পারো, সমস্যা নেই, কিন্তু যেভাবে চিহ্ন বসাবা ওই অনুসারে তোমাকে ব্যাখ্যা দিতে হবে। তবে খেয়াল রাখবা প্রশ্নে যে জিনিসগুলোর কথা বলা আছে, মানে আমাদেরকে আসলে প্রমাণ করতে হবে কি ডিই সমান্তরাল বিসি আর ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। যে জিনিসগুলো প্রশ্নে থাকে আমার চিহ্নগুলো আমি ওই দিকেই রাখার চেষ্টা করব, এতে করে আমার ব্যাখ্যা দিতে সুবিধা হবে। তো যেহেতু ডিই আর বিসির কথা বলা আছে প্রমাণ করতে,
তো আমরা চেষ্টা করব ডি থেকে ই এর দিকে আর বি থেকে সি এর দিকে চিহ্ন দুটোকে রেখে বাকি চিহ্নগুলোকে আমরা আমাদের মতো করে নিতে, কোনো অসুবিধা নেই। তো আমি বইতে যেভাবে চিহ্নগুলি দেওয়া আছে আমি ওই অনুসারেই করছি, মানে এ থেকে বি এর দিকে দেওয়া আছে, তো এ থেকে বি এর দিকে দিতে গেলে এরকম হচ্ছে, আর এটা মনে হয় দেওয়া আছে এ থেকে সি এর দিকে। আচ্ছা, সো আমরা যদি এখন প্রমাণের মধ্যে চলে যাই, প্রমাণের স্টেপে যদি চলে যাই, তাহলে প্রথমে আমরা ধরো ADE ত্রিভুজ নিব। ADE ত্রিভুজটার মধ্যে ত্রিভুজ ADE এ আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা অ্যাপ্লাই করব। ভেক্টর স্যার বলো। স্যার পরীক্ষায় যখন এই কোশ্চেনটা আসবে স্যার, হ্যাঁ, তখন কিভাবে স্যার আমরা স্যার মানে মানে আপনার তীর চিহ্নটা দিব স্যার? পরীক্ষায় আসলে তোমার হয় এইভাবে ইকুয়েশন দিয়ে আসবে, আদারওয়াইজ তোমার কথা দিয়ে আসবে। সো এইভাবে ইকুয়েশন দিয়ে আসলে তো আমি তোমাকে বললামই যে চিহ্নগুলোকে তুমি কোন দিক থেকে কোন দিকে দিবা এটা তোমার নিজের উপর ডিপেন্ড করতেছে। এখন তুমি যেভাবে বাসায় প্র্যাকটিস করবা বা আগে থেকে যেভাবে তুমি রেডি থাকবা তুমি ওইভাবে চিহ্নগুলোকে সেট করে নিবা। স্যার এখানে কি আমি মানে আপনি দিচ্ছেন এ থেকে বি এর দিকে ভেক্টরটা যাচ্ছে, আমি যদি বি থেকে এর দিকে ভেক্টরটা দিই সো কোনো প্রবলেম হবে? না, প্রবলেম নাই, তুমি ওই অনুসারে দেখা দিবা। ওকে স্যার, ঠিক আছে। তুমি যেভাবে, আমি তো প্রথমেই বলছি কেউ যদি অন্য কোনো দিকে ভেক্টরের চিহ্নটাকে বসাইতে যাও বসাইতে পারো, কিন্তু যেভাবে বসাবা ওই অনুসারে তোমাকে ব্যাখ্যা দিতে হবে। তো আমরা মানে বইটা যেভাবে করা আছে আমরা সেভাবেই করার চেষ্টা করি। বইটা আমাদেরকে দেওয়া আছে এ থেকে বি এর দিকে আর এ থেকে সি এর দিকে, তো ওই অনুসারে আমরা ব্যাখ্যাগুলো আমরা বইয়ের সাথে মিলবে। আর আমরা যদি চিহ্ন চেঞ্জ করতে যাই সেই ক্ষেত্রে আমার ব্যাখ্যাগুলো ওলটপালট হয়ে যাবে। আমরা জাস্ট এই প্রশ্নের ভেক্টর চিহ্ন দুটোকে ঠিক রাখবো, মানে প্রশ্নে যেটা বলা থাকবে ডি আর বি এর কথা বলা আছে এই দুটার ভেক্টর চিহ্নটাকে আমরা ঠিক রেখে বাকি চিহ্নগুলোকে যেভাবে নিলে আমাদের ক্যালকুলেশন করতে বা তোমার ব্যাখ্যা দিতে ইজিয়ার হবে আমরা সেভাবে নেওয়ার চেষ্টা করব। তা আমরা যদি ত্রিভুজ এডি এর মধ্যে ভেক্টর যোগের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি? এডি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইজ ইকুয়াল টু এই ভেক্টর, এমনটাই তো পাচ্ছি না? এডি ভেক্টর প্লাস ডি ভেক্টর জি স্যার। ইজ ইকুয়াল টু এই ভেক্টর, আমরা এমনটাই পাচ্ছি। আচ্ছা, এটা থাকে এভাবে। এবার ত্রিভুজ এবিসি এর মধ্যে অ্যাপ্লাই করো। এটা নিচে একটু একটা লাইন লেখার মতো জায়গা রাখো, এই লাইনটার নিচে এক লাইন লেখার মতো জায়গা রাখো। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর মধ্যে যদি আমরা যোগের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি? ত্রিভুজ এবিসি এর মধ্যে যোগের সূত্র অ্যাপ্লাই করলে পাবো আমরা এরকম এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। আচ্ছা, এখন কথা হচ্ছে এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি লিখলাম আমরা, ঠিক আছে। তো এইটাকে প্রথমে যে কাজটা করতে হবে বিসি ভেক্টরের মানটা বের করে নেই। আমরা যদি বিসি ভেক্টরের মানটাকে বের করে নেই আমরা কি পাচ্ছি? কারণ আমাদের তো আসলে প্রশ্নে বলছে ডি আর বিসির কথা, ডি কথা বলছে আর বিসির কথা বলছে। তো এটার কারণে আমরা এই ইকুয়েশনটাকেও ডি তে কনভার্ট করে নিব। আগে যে ইকুয়েশনটা ছিল সেটা তো আমরা ডি তে কনভার্ট করে নিব, না করলেও অসুবিধা নাই, এটা পরে করলেও হয়তো। আর এই ইকুয়েশনটাকে আমরা বিসি তে কনভার্ট করে নিব। করলাম, করার পরে এখন কাজটা কি? করার পরের কাজটা হচ্ছে এই যে এসি ভেক্টর, এই এসি ভেক্টরের মধ্যে দেখো ই বিন্দুটা ছিল মধ্যবিন্দু। ই বিন্দু যদি মধ্যবিন্দু হয় আমরা কি বলতে পারি না যে এই এসি ভেক্টরটা হচ্ছে এই এর দ্বিগুণ, বলা যায়? জি স্যার। এসি ভেক্টরটা হচ্ছে, যেহেতু ই বিন্দুটা আমার মধ্যবিন্দু তার মানে এসি ভেক্টর হচ্ছে এই ভেক্টরের দ্বিগুণ। আবার সিমিলারলি তোমার ডি বিন্দু যেহেতু এবি এর মধ্যবিন্দু তাহলে এই পুরো এবি ভেক্টরটাকে তুমি বলতে পারো এডি এর দ্বিগুণ কিংবা ডিবি এর দ্বিগুণ। এখন যেটা আমার ক্যালকুলেশনে দরকার বলো। লাস্ট লাইনটা কি বুঝলাম না? এটা বিসি ইকুয়াল টু এসি মাইনাস বিসি। বিসি ইকুয়াল টু এসি মাইনাস জি স্যার। বিসি না, এসি মাইনাস এবি হবে। এবি হবে। এটা রাইটিং জি মিস্টেক, স্যার। এটা রাইটিং মিস্টেক, বুঝে নিতে হবে। আচ্ছা,
ওকে, তো এখন যদি আমরা ওই এসি ভেক্টরটাকে যদি হিসাব করতে যাই, এসি ভেক্টরটা হচ্ছে কার দ্বিগুণ? এই ভেক্টরের দ্বিগুণ। তো এখন তুমি চাইলেই এসির পরিবর্তে কি লিখতে পারো? 2AE লিখতে পারো। লিখলাম। স্যার আপনি আবার বিসি লিখছেন। কই বিসি লিখছে? এখানে তো বিসি হবে। ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, মাইনাস আবার এবি ছিল। এবি মানে কি? এবি কার দ্বিগুণ? এডি এর দ্বিগুণ। সো এবি পরিবর্তে লেখা যায় কি? 2AD লেখা যায়। এখানে সাইড নোট দিতে হবে। এখানে একটা সাইড নোট দিতে হবে। সাইড নোটটা কি? যেহেতু এবি ও এসি এর মধ্যবিন্দু ডি ও ই, যেহেতু এবি এবং এসি এর মধ্যবিন্দু ডি ও ই। আচ্ছা, তাহলে পরের লাইনটাতে চলে যাচ্ছি আমরা। বিসি ভেক্টর ইকুয়াল টু 2 কমন নাও। তাহলে আমরা কি পাচ্ছি? বিসি ভেক্টর ইকুয়াল টু 2 ইনটু এই যে AE মাইনাস AD ভেক্টর, এটার একটা মান অলরেডি পিছনে বের করছি আমরা। AE মাইনাস AD ভেক্টর ইজ ইকুয়াল টু DE ভেক্টর। তাহলে এখন জাস্ট মান বসাই দিব, DE ভেক্টর। সো এইখান থেকে লেখা যায় DE ভেক্টর ইকুয়াল টু হাফ অফ BC ভেক্টর। এটুকু তোলা শেষ করব, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। এখন অলরেডি কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি, তাই না? এখন যেহেতু অলরেডি প্রমাণ করে ফেলছি, এখন কিছু কাজ আছে। কাজটা হচ্ছে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছিল আসলে সেটার মধ্যে কিন্তু কোনো ভেক্টর চিহ্ন ছিল না। প্রশ্নে যে প্রমাণটা দিছিল সেটার মধ্যে কিন্তু কোনো ভেক্টর চিহ্ন ছিল না। ভেক্টর চিহ্ন উঠানোর একটা নিয়ম আছে। ভেক্টর চিহ্ন উঠানোর নিয়মটা হচ্ছে মডুলাস করতে হয়। আমরা কি জানি? জি স্যার, জানি এটা। আচ্ছা, জি স্যার। ফিজিক্সে পড়েছো মেবি, তাই না? ভেক্টর চিহ্ন উঠাতে গেলে দুই পাশে কি করতে হয়? মডুলাস করতে হয়। তো দুই পাশে মডুলাস করলেই আমার ভেক্টর চিহ্নটা চলে যাচ্ছে। তার মানে আমাদের একটা প্রুফ শেষ। ডিই এবং হাফ অফ বিসি যে প্রুফটা দিছিল সেই প্রুফটা কিন্তু আমাদের শেষ। এবার আসেন আরেকটা প্রুফ আছে, সেটা হচ্ছে সমান্তরাল। এখন যখন এই দুইটা জিনিস সমান হবে, ডিই ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি ভেক্টর বলা ছিল, যেখান থেকে আমরা বের করছিলাম ডিই ইকুয়াল টু, যেখান থেকে আমরা বের করছিলাম ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। তো এইটা লেখার মানে হচ্ছে এইখানে দুইটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এরকম, ডি এবং বিসি এর ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। আমি আবারও বলছি, একটু বোঝার চেষ্টা করেন। দুইটা ভেক্টর যদি সমান হয়, দুইটা ভেক্টর তখনই সমান হয় যখন কিনা এদের ধারক রেখা একই হয় অথবা সমান্তরাল হয়। দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত হচ্ছে দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত, এটা পিছনে কোন এক জায়গায় আছে। দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত হচ্ছে ধারক রেখা একই হবে অথবা ধারক রেখা সমান্তরাল হবে। এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলে আমি ভেক্টর দুটোকে সমান বলতে পারি। এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলে আমি দুইটা ভেক্টরকে সমান বলতে পারি। এখন আমরা এখানে কি পাইছি? ডি ইকুয়াল টু হাফ বিসি পাইছি, আবার ডি ভেক্টর ইকুয়াল টু হাফ অফ বিসি ভেক্টর ছিল। তার মানে আমি বলতে পারি যে সো ডি এবং যে বিসি ছিল এই ভেক্টর দুটার আমার কি হবে? হয় একই হবে, আদারওয়াইজ সমান্তরাল হবে। ভেক্টর দ্বয়ের ধারক রেখা হয় এক হবে, আদারওয়াইজ সমান্তরাল হবে। এখন ডি ভেক্টরের ধারক রেখা আসলে কোনটা? ডি ভেক্টরটা কোন সরলরেখায় আছে? ডি সরলরেখায় আছে। আর বিসি ভেক্টরটা কোন সরলরেখায় আছে? বিসি সরলরেখায় আছে। তো এখন ডি ভেক্টর এবং বিসি ভেক্টরের ধারক রেখাটা কি সেম বা সেম হওয়া সম্ভব? চিত্র থেকে কি মনে হয়? সেম হওয়া কি সম্ভব? অবশ্যই। কিভাবে সেম হওয়া সম্ভব?
এই দুটো ধারক রেখা সেম কেমনে হবে স্যার বলেন? স্যার একটু দুইটি ভেক্টর সমান হওয়ার শর্ত স্যার এটা একটু আবার বলবেন স্যার, বুঝি নাই স্যার। দুটি ভেক্টর যদি সমান হয়, এই সমান হতে গেলে একটা শর্ত লাগে, সেটা হচ্ছে এরকম ধারক রেখা একই হতে হবে অথবা ধারক রেখাকে সমান্তরাল হতে হবে। এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলে আমি দুইটা ভেক্টরকে সমান বলতে পারি। ধারক রেখা একই কিভাবে হয়? হ্যাঁ সেটাই তো। ধারক রেখা একই হবে না। হ্যাঁ একই হবে, এটা কে বললা? কি জানি বললা না একই হবে? ও স্যার ওইটা বুঝতে পারি নাই। ধারক রেখা মাহি আমি স্যার আমি বলছিলাম আমি ডি ভেক্টরটা আছে ডি সরলরেখা, বিসি ভেক্টরটা আছে বিসি সরলরেখা। এই দুইটার ধারক রেখা কি কখনো একই হওয়া সম্ভব? সম্ভব না। তো ধারক রেখা যদি একই হওয়া না সম্ভব হয়, তাহলে আমি আমার শর্ত থেকে বলতে পারি আমার সেকেন্ড ইকুয়েশনটা রাইট, মানে সেকেন্ড লাইনটা রাইট, সেকেন্ড শর্তটাকে মানতেছে, অর্থাৎ ধারক রেখাটা আমার এখানে সমান্তরাল হবে। তো এটাকে আমরা এভাবে লিখবো, কিন্তু এখানে ডি ভেক্টর ও বিসি ভেক্টরের ধারক রেখা একই নয়। যেহেতু এই দুইটা ভেক্টরের ধারক রেখা একই নয়, ধারক রেখা এক না হলে কি হবে? আমি বলতে পারি এরা সমান্তরাল। অর্থাৎ এটুকু হয়েছে, এটুকু তোলা শেষ করেন, আমি মুছে ফেলছি। ডান, সবার ডান? জি স্যার ডান। দাঁড়ান একটু ঝটপট করব, আমাদের মিটিং টাইম ও লেস দ্যান 1 মিনিট শো করতেছে, তার মানে আরো একটা লিংক জি দেওয়া স্যার। লাগবে। স্যার বলো। স্যার চ্যাট অপশনটা অফই রাখেন। জি স্যার অফ করে দেন। যেহেতু আমরা দেখতে পেলাম যে আমাদের ধারক রেখা তো একই না, তার মানে আমি বলতে পারছি এরকম ডি ভেক্টর ও বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা দ্বয় কি হবে? সমান্তরাল হবে। তো ডি এর ধারক রেখা কে ছিল? ডি ছিল। বিসি এর ধারক রেখাটা কে ছিল? বিসি ছিল। তাহলে আমি বলতে পারছি, সুতরাং আনমিউট করা নাকি আনমিউট করো, মিউট করো, সরি। তাহলে আমরা বলতে পারছি সুতরাং ডিই সমান্তরাল বিসি। আই থিং আমাদের দুটো প্রমাণই কিন্তু শেষ। ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি শেষ, ডিই সমান্তরাল বিসি ও প্রমাণ শেষ। কার কোনো কোশ্চেন আছে এইটুকুর মধ্যে? কার কোনো প্রশ্ন আছে? নেই। তাহলে আমি মাহির প্রশ্নটার অ্যানসার দিচ্ছি। ধারক রেখাটা কখন এক হবে? ধরেন এটা একটা সরলরেখা, এইখানে দেখেন একটা সরলরেখার মধ্যে দুইটা ভেক্টর না? এসি একটা ভেক্টর, সিবি একটা ভেক্টর না মাহি? জি স্যার। এসি একটা ভেক্টর, সিবি একটা ভেক্টর। তো এসি ভেক্টরের ধারক রেখাটা কে? এসি ভেক্টরের ধারক রেখা কে? এবি না? আবার সিবি ভেক্টরের ধারক রেখা কে? এবি না? জি স্যার। এই রকম ক্ষেত্রে আমি বলতে পারছি যে এই দুইটা ভেক্টরের ধারক রেখাটা আমার সেম ধারক রেখা। আর কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। স্যার তাহলে আমরা এর আগে যে না স্যার। বলো উপপাদ্যটা করলাম, হুম, স্যার এর আগে আমরা যেটা করলাম মানে 2 এর খ, হুম। একটা চতুর্ভুজ, ওইখানে হচ্ছে বিডি ডিও আর ওবি হইতেছে একই ধারক রেখায় অবস্থিত, বিডি ধারক রেখা। হ্যাঁ, বিডি ভেক্টরের কথা বলছো তাই তো? ওই যে মাঝখানে যে কর্ণর ছেদবিন্দু ছিল ও, সেটা? জি স্যার। হ্যাঁ। এখন প্রশ্ন কি? প্রশ্নটা কি? স্যার মানে স্যার ওইখানেও তো 3টা বিন্দু ছিল, তাহলে ও ওডি আর হচ্ছে ওবি হইতেছে বিডি ধারক রেখায় অবস্থিত।
হ্যাঁ, ওডি ভেক্টর আর ওবি ভেক্টরের ধারক রেখাটা সেম ধারক রেখা। জি স্যার।